দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এন্টারটেইনমেন্ট নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তায়। আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি শিক্ষা ব্যবস্থার আস্থার সংকট বনাম রাজনৈতিক বিতর্ক। এই বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন। আমার সাথে আছেন ফির তানিম আহমেদ, সিনিয়র সাংবাদিক ও পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। আমার সাথে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক, পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটি। দুজন অতিথিকেই ধন্যবাদ জানাই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো নুরুজ্জামান হীরা। শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি, কিন্তু যখন পরীক্ষা নীতি নির্ধারণ, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে জন আস্থা প্রশ্নবিদ্ধ হয়, তখন সেই সংকট দ্রুত রাজনৈতিক বিতর্কের রূপ নেয়। আজকের আলোচনায় শিক্ষা ব্যবস্থার আস্থার সংকট বনাম রাজনৈতিক বিতর্ক। আমরা খুঁজে দেখব সংকটের মূল কারণ কি, দায় কার, আস্থা ফিরিয়ে আনতে কি ধরনের পদক্ষেপ প্রয়োজন। সকল বিষয়ে আজকে বাস্তবতার নিরিখে দুজন অতিথি আছেন, আজকে ওনারা কথা বলবেন। আমরা একটু যাচ্ছি ফির তানিম আহমেদ, আপনার কাছে যাচ্ছি। সম্প্রতিকালে আপনি দেখেছেন যে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে প্রাকৃতিক দুর্যোগে সময় আসলে পরীক্ষা হওয়ার কারণে এক ধরনের একটা অব্যবস্থাপনাই তৈরি হয় বলবো আসলে। পাশাপাশি আমরা দেখছি সম্প্রতি কয়েকদিন যাবতই মাঠে আছে এইচএসসি পরীক্ষার্থীরা, নামে বিভিন্নভাবে তাদের তিনটা দাবি ছিল। প্রথমত, যে পরীক্ষা প্রশ্নপত্র যে কঠিন হয়েছে এটা সহজীকরণ করা, এবং বৃষ্টি যতদিন পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ না থাকে বন্ধ রাখা পরীক্ষা। তৃতীয়ত হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ আসলে তারা দাবি করছেন। এই বিষয়টিকে আসলে কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা, বা বিষয়টি আসলে কিভাবে আপনি ব্যাখ্যা করতে চান? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম যে ৩টা প্রশ্ন করলেন, এইটার প্রথমটা যদি আমি বলি যে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের সময়টাতে আমি ছিলাম হচ্ছে বান্দরবন। জি। মূলত ওই অঞ্চলগুলোর অবস্থা এতটা ভয়াবহ ছিল, পাহাড় ধস থেকে শুরু করে আপনার মানে ওইখানকার নদী-টদী সব। তারপরে আমি ঢাকার বাইরে আরো বেশ কিছু জায়গায় গিয়েছি, স্পেশালি চিটং এর যে দিকগুলো আছে। মানে ওই অঞ্চলটা সবচেয়ে বেশি প্লাবিত বা প্লাবিত ক্ষতিগ্রস্ত ছিল। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায়। শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে গলা সমান পানিতে বসে আসলে পরীক্ষা দেয়া যায় না, এবং পরীক্ষার মনস্তাত্ত্বিক জায়গাটাও আসলে ঠিক থাকে না। কারণ একটা স্টুডেন্ট সে পরীক্ষার মাধ্যমেই কিন্তু আসলে তার সারা জীবনটা নির্ধারণ করবে যে এটা। এইখানে কিন্তু সরকার চাইলে আরেকটু ভালোভাবে ডিল করতে পারে। মানে কোন সরকার নির্বাহী আদেশে এটা বন্ধ করা যেত কিনা, মানে একদিনের জন্য বন্ধ করলে এমন কিছু হতো না। একটা স্টুডেন্ট যদি বাংলাদেশের কোথাও বিপদগামী হয়, তার জন্য এটা চাইলে এটা সরকার বন্ধ করতে পারে। এক্স্যাক্টলি। কিন্তু এই যে মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উনি তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার মধ্যে নাই। উনি ডেফিনেটলি ওনার প্রতি সম্মান রেখেই বলছি, উনি একজন ভালো শিক্ষাবিদও। হ্যাঁ, উনি মালয়েশিয়াতে পিএইচডি করেছেন। তো কিন্তু হাউ টু ডিল, তিনি বলা যায় বাংলাদেশের একজন সফল শিক্ষা প্রতিমন্ত্রীও ছিলেন, বিগত দিনে। তা এবার তিনি কিন্তু হেলিকপ্টার নিয়েও আসলে বিভিন্ন জায়গায় গিয়েছেন। আসলে প্রশ্ন এবং শিক্ষাটা আসলে যে পরীক্ষার মধ্য দিয়ে একটা যে বোঝার মতো চাপাই দাও ব্যাপারটা, আসলে এই শিক্ষা ব্যবস্থা বাইরের বিশ্বে এখন আর নাই। আমাদের সেই মানে আমরা সেদিকে যাব। এই অচল অবস্থা যে সৃষ্টি হলো, এইটার বিষয়ে যদি আপনি যেটা হয় সেটা হচ্ছে যে আমার মনে হয় সরকার প্রচন্ডভাবে ফেল করেছে এই জায়গাটায়। মানে এটা আরো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে শিক্ষার্থীদের সাথে কিভাবে ডিল করতে হয় সেইটা সরকারের ওই জায়গাটা আসলে সরকার টাচ করে নাই। এরপরে আসেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়। এটা কতটা যুক্তিযুক্ত? পদত্যাগ করলেই আসলে কি হবে, সমাধান কিনা? বা আমাদের দেশে পদত্যাগের কালচার আমরা শুধু দীপেন দেওয়ানকে নিয়ে দেখেছি। আর কেউ কিন্তু এত সুইফটলি পদত্যাগ করে নাই। তো এই পদত্যাগের কালচারেও বা আসলে কতটা অভ্যস্ত। যেমন আমি যদি প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলি, তিনি জীবনের অনেকটা সময় কিন্তু লন্ডনে ছিলেন। তো উনি এসে যেসব জিনিসগুলো ইমপ্লিমেন্ট করছেন, এটা সত্যি আসলে প্রশংসার দাবিদার। আমরা অবশ্যই প্রশংসা করি এই জায়গাগুলোতে। বাট তার যে মানে ক্যাবিনেট, তারা আসলে
কে কি করছে। যে আপনি দেখেন এই 13 তারিখে শেখ হাসিনা, 14 তারিখে শেখ হাসিনা বলেছিল যে এই রাজাকারের বাচ্চা। আর আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উনি বললেন 13 তারিখে। এবং আপনারা দেখেন যে চিকেন পার্টি নামে কিন্তু অলরেডি একটা পেজ গ্রো হয়ে গিয়েছে, এবং এখানে কিন্তু উস্কানি, এই আমি কিন্তু মাঠে ছিলাম, এই বক্তব্যটাকে আপনি সমর্থন করেন কিনা আমরা আপনার কাছে অবশ্যই না। কারণ মানে আপনি যখন কোনো বক্তব্য দিবেন অ্যাজ এ মিনিস্টার, ইউ আর নোবডি এ পারসন, ইউ আর এ ফ্ল্যাগ। আপনি মিনিস্টারিয়াল জায়গা থেকে যখন কথা বলবেন, অবশ্যই আপনার সংযত হয়ে তারপরে কথা বলতে হবে যে আপনি আসলে আপনার অডিয়েন্স কাদেরকে আপনি অ্যাড্রেস করলেন, তারা কিভাবে জিনিসগুলো নিবে। এইগুলো তো হচ্ছে এই সমস্ত কথাবার্তা মানে এগুলো বাসায় বলা যায়, এবং উনি বাসার লোকজনের সাথেই বলেছেন। আমি আসবো আপনার কাছে, আমরা একটু যেতে চাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনার কাছে যেতে চাই। স্বরাষ্ট্র আমাদের শিক্ষামন্ত্রী যে বক্তব্য, আসলে যেটার কারণে এখন একটা রাজপথে একটা ঘোলাটে অবস্থান আমরা দেখছি। আমরা যখন দেখছি সংসদের ভিতরে সংসদ চলছে, সংসদের বাইরে আন্দোলন চলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। আসলে তো এই শিক্ষামন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন, তিনি ফার্মের মুরগি সম্বোধন করেছেন এদেশের কোমলমতি শিশুদের বা শিক্ষার্থীদের, আসলে এটি আসলে যুক্তিযুক্ত হয়েছে না, এটি সমর্থন করেন কিনা, বা এখন শিক্ষামন্ত্রীর যে পদত্যাগের দাবি উঠছে চারদিকে, আসলে এটি আসলে কিভাবে ব্যাখ্যা করতে চান? যে আমি একটু আগে থেকে আসি। আমার সহকর্মী উনি বন্ধু, উনি যে কথাটা বলেছিলেন যে আসলে প্রাকৃতিক দুর্যোগ, আমরা আসলে যেদিন থেকে অতি বন্যা শুরু হয়েছে তখন থেকে কিন্তু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের হয়ে প্রথম আমরা কিন্তু ত্রাণ নিয়ে এগিয়ে যাই, এবং সেগুলি আমার কাছে সমস্ত ডকুমেন্টই আছে। তো আসলে ওই জায়গার যে সিচুয়েশনটা ছিল সেই মুহূর্তে, যে হ্যাঁ অতি বর্ষণের ফলে বন্যার কিছুটা সৃষ্টি হয়েছে, কিন্তু এটা কিন্তু সমগ্র বাংলাদেশকে ইফেক্ট করে নাই এখন পর্যন্ত। আল্লাহ মাফ করুক, সেটা যেন সিচুয়েশন না হয়। কিন্তু যেই বিভাগে হয়েছে সেই বিভাগও তো পরীক্ষাটা বন্ধ রাখে। এখন এমন কি ক্ষতি হতো একদিন? আসলে এখন মানে একটা জিনিস বুঝতে হবে যে আমরা যদি কোনো কিছু হলেই যদি সরকারকে দোষারোপ করি, এটা আসলে আমাদের সঠিক বিবেচনা হচ্ছে না। কারণ একটা অঞ্চলের ডিসি আছেন, এসপি আছেন, ওইখান থেকে কিন্তু কোনো ফিডব্যাক পায় না গভর্নমেন্ট। মানে তারা তো সরকারের অংশ, তারা সরকারকে করবে। সরকার বলতে তো টোটাল সংগঠনটা কি বোঝাচ্ছে, একদম টপ টু বটম। ডিসিও সরকারের একটা পার্ট, হ্যাঁ ইউনো সরকারের একটা পার্ট। তো তাদের থেকে তো তাদের উপর মহলে তো একটা ফিডব্যাক আসতে হবে যে এইরকম অবস্থা আমরা এখানে পাচ্ছি না। একজন মন্ত্রীর পক্ষে কি সম্ভব একদম স্পেসিফিক কোন একটা জায়গার অবস্থানটা জানার? না, সেটা কিন্তু আমার কাছে মনে হয় না বর্তমান যুগে। আপনি যদি 5 মিনিট, যেহেতু এই সময়ে পরীক্ষার যারা থাকে, আপনি বুঝবেন যে এসএসসি ইন্টার বিশেষ করে এই সময় শুধু পরীক্ষার্থী চিন্তিত থাকে না, তার সাথে দুজন গার্ডিয়ান কিন্তু মানে পুরো চিন্তিত থাকে। অতএব এই সময় 5 মিনিট যদি আপনি কোনো মিডিয়াতে থাকেন, কোনো টিভিতে চোখ রাখেন, নিশ্চয়ই বাংলাদেশের চিত্র আপনাকে বুঝতে যাচ্ছে, বেশি সময় লাগার কথা না। ঠিক আছে, আপনার কথাটা ঠিক আছে, আমরাও অনেক কিছু দেখেছি। বাট যেটা হচ্ছে যে একটা তো প্রশাসনিক একটা কাঠামো আছে, একজন মন্ত্রী চাইলেই কিন্তু টাচ করে কিছু করতে পারেন না। এই সকল বিষয়ে আপনি নির্বাহী আদেশ, আপনি সিদ্ধান্ত নিতে হবে। নির্বাহী আদেশে সময় নেই, আদেশে একটা বিভাগের জন্য বা একটা জেলার জন্য জিনিসটা করা যেত, সেই প্রক্রিয়াতে কিন্তু তারা ছিল। কিন্তু এর মধ্যে কি ঘটলো সেটা একটু আমি বলি। যেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে তার যে স্টেটমেন্টটা নিয়ে ফার্মের মুরগি, সেটা কিন্তু সে তার নিজের মেয়েকেও বলেছেন। এটা এরকম না যে মানে রাম শ্যাম যদু বা অন্য কাউকে উদ্দেশ্য করে বলা। আপনি বলছেন হয়তো সে ওইভাবে কাউকে কষ্ট দেওয়ার জন্য ডেফিনেটলি তিনি বলেন নাই। আর যদি আমরা চিন্তা করি যে এখন আমাদের যে জেএনজি জেনারেশন বা যে শিক্ষার্থীরা আছে, তারা কিন্তু বৃষ্টিতে ভিজে আন্দোলন করতেছে, কিন্তু তারা বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিতে যাচ্ছেন না। এই কথাটা আমি একটু দ্বিমত পোষণ করি আপনার। আন্দোলন করতেছে বৃষ্টিতে ভিজে, আর বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিবে, এইটাকে আপনি মিলাই ফেলেন না। পরীক্ষা কি আন্দোলনের একটা পার্ট না? তার জীবন সংগ্রামের একটা পার্ট কি পরীক্ষা না? অবশ্যই পরীক্ষা তার জীবন সংগ্রামের একটা পার্ট, একটা সোপান। কিন্তু সেই সোপান যদি পানিতে ভাসে, আপনি সেখানে বসে লিখতে পারবেন? আমরা তো দেখেছি ছবিতে মাদ্রাসার শিক্ষার্থীরা বা স্কুলের শিক্ষার্থীরা এই মাদ্রাসার কোন শিক্ষার্থী কি আন্দোলনের সাথে আছে এই পর্যন্ত? আপনার কি মনে হয়? আপনি কি এই পর্যন্ত দেখেছেন যে মাদ্রাসা আসে পরীক্ষা দিব না, পরীক্ষা বাতিল করো? না, সেটা বড় কথা না। সেটা বড় কথা না। সেটা কিন্তু নাই। মানে আপনি যে মাদ্রাসার যেখানে দেখেছেন, মাদ্রাসাকে তাহলে আইসোলেটেড করতে না, আমি আইসোলেটেড করতেছি না। আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন, দেখেন আমি আমাদের এই শিক্ষামন্ত্রী মহোদয়ের আরো বেশ কিছু কথাবার্তা আছে যেগুলো খুবই মানে ধর্তব্য বিষয়। তিনি কয়েকদিন আগে বলেছেন তাহলে মাদ্রাসায় পড়ালেখা করুক, এই ধরনের একটা শব্দ কিন্তু তারা বলেছেন যে কোনো একটা ইসে। তার মানে সেই মাদ্রাসা শিক্ষাকেও কি উনি ছোট করে দেখছেন? না, নট লাইক দ্যাট। উনি সহিষ্ণুতার দিক থেকে বলেছেন।
উনি সহিষ্ণুতার দিক থেকে বলেছেন যে মাদ্রাসার বাচ্চারা যেভাবে কষ্ট করে বড় হচ্ছে, উনি সেই সহিষ্ণুতার দিক থেকে হয়তো বলেছেন যে তাহলে মাদ্রাসায় পড়ো না কেন। আপনি কেনই ধরে নেবেন যে এই জেনজিরা অথবা উনি যাদেরকে অ্যাড্রেস করছে তারা ওনার মতো এত উদার হবে? না, এত উদার হবে না, কিন্তু এখন যদি একটা আন্দোলন হয় যে পরীক্ষার প্রশ্নপত্র সহজীকরণ নিয়ে, হ্যাঁ, তো এটা কিন্তু খুব দুঃখজনক। এই কথাটা আপনি কঠিন বলতে প্রশ্ন পারেন। হয়েছে, এটা 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 কোনো যুক্তি হয় আসলে আমরা কিনা? কোথায় যাচ্ছি? মানে এই আন্দোলনের এটা একটা পয়েন্ট হতে পারে কিনা? এটা কি আন্দোলনের কোনো পয়েন্ট? না, মানে এটা আন্দোলনের আমাদের point আপনাদের না। সময় তো কিন্তু সেই আপনারা শিক্ষার পাশের হাত ছিল খুব নগণ্য। এই যে মানে আপনাদের এই সমস্ত কিছু কথাবার্তার কারণে আসলে কি হয় জানেন, আমি গতকালকে যখন এই নিউ মার্কেটের এই অঞ্চলে আন্দোলনের মধ্যে ছিলাম বা আন্দোলনকে একদম সচক্ষে দেখেছি, আমি ওখানে ছাত্র খুব কম দেখেছি। ধন্যবাদ আপনার এই স্টেটমেন্টের জন্য। হ্যাঁ, ছাত্র খুব কম দেখেছি, জি। অছাত্র এবং যারা শিক্ষার্থী না তারা আসছে, তারা এসে এই ধরনের একটা অরাজকতার পরিবেশ সৃষ্টি করেছে। এটা কেন আসছে আমি আপনাকে বলি। আপনার মনে আছে ইন্টারিম সরকারের আমলে প্রতিদিন শাহবাগে তারপরে দাবি নিয়ে তখনকার আমরা কিন্তু জানি, আমরা মাঠে সাংবাদিকতা করেছি তো, যে এই বিএনপির কিছু লোকজন উস্কায় দিত, তারপরে হচ্ছে ওইখানে গিয়ে রাস্তা বন্ধ করো। এখন বিরোধী দলের কাজটাই তো এটা। চোরকে শীত কাটার শিখাইছেন, চোর তো ভাই আপনার শীত কাটবেই। নাও ইউ ফেস ষড়যন্ত্র হচ্ছে কিনা, আপনি কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা আসলে এর মধ্যে? উনি যেটা বললো, আমি সেই প্রসঙ্গটা আসতে চাচ্ছিলাম, বাট ধন্যবাদ, উনি আগেই বলে দিয়েছেন। যেটা হচ্ছে যে এখানে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে প্রায় ভিডিওতেই দেখা যাচ্ছে যে আসলে ছাত্র না, কিন্তু সে এই মুভমেন্টের সাথে আছে, সেগুলো সাংবাদিকরা উঠিয়ে আনছে। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে একটা আন্দোলন হবে হচ্ছে তাদের পরীক্ষা নিয়ে, ওকে ফাইন, তারা আন্দোলন করতেই পারে, আমার একটা দুঃখ জায়গা আছে, আমি করতে পারি, কিন্তু সেটা নিয়ে যদি সরকারের পতন, মন্ত্রীর পতন চায়, তখন কিন্তু এটা ভিন্ন কিছু। মন্ত্রীর পতন চাওয়াটা যৌক্তিক, সরকারের পতন চাওয়াটা অযৌক্তিক। সে কিন্তু একজন প্রুভেন শিক্ষা প্রতিমন্ত্রী, সে কিন্তু আগের টার্মে প্রমাণ করে দিয়েছেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত। এখন আমরা যদি তাকে অযোগ্য মনে করি, তাহলে কিন্তু এটা আমাদের সবসময় যে যোগ্য থাকবে, সবসময় যে যোগ্য হবে তাও না। দেখেন, আপনি কাঠের ঘরে থাকতেন, জি ওকে, হ্যাঁ, আপনি কাঠের ঘরে থাকতেন, আমার সন্তান জন্মই হয়েছে মানে বিল্ডিং এর মধ্যে থাইটাই নিয়ে। এখন আপনার কাছে এই বিল্ডিংটা উন্নয়ন, আমার সন্তানের কাছে কি এই জিনিসটা উন্নয়ন না? ওরা ইনবিল্ট। তাহলে আপনি কিভাবে ওদের সাথে ডিল করবেন এটা আপনি জানেন না, মেনে নেন ভাই, এটা আপনি জানেন না। না, এখানে যেই প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে এই আন্দোলনটা তখনই যৌক্তিক আমি মনে করতাম যদি তারা শুধুমাত্র তাদের দাবিগুলোর মধ্যে থাকতো। ব্রাদার, দেয়ার ইজ এ গ্যাপ। না সেখানে বিশাল গ্যাপ আছে, সেখানে এটা আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ। এবং আপনি যেহেতু চেয়ারে আছেন, আপনার ক্লিয়ার করে দেওয়া উচিত এই জিনিসগুলো, ঠিক আছে? যেমন দেখেন, আমি এর পরবর্তী আরেকটা প্রসঙ্গতে যাচ্ছি, যেটা হচ্ছে যে প্রশ্নপত্রের যে ভুলটা, সেটা কিন্তু ইনস্ট্যান্টলি উনি বলেছেন ওকে এই 2 কোশ্চেনের মার্কস আমরা পুরোটা দিয়ে দিব, বাট না, বাট উনি সেটা বলেন না, উনি বলছে হচ্ছে, আপনি এটা একটু কোট করেন ব্রাদার, উনি এই মার্কের কথা বলে নাই তো, উনি বলছে এটা বিগত সরকারের আমলে করা প্রশ্ন। না, তারপরে কিন্তু বলেছেন যে এই 2টা মার্কস পুরোটা দিয়ে দেওয়া হবে। আগের সরকারের আমলে সেটা কিন্তু না, আমি এখন আমার সরকারেরই কিছু এগুলো মকারি কথাবার্তা ভাই। না, আমি আমার সরকারের কিছু কথা বলবো, যেটা হচ্ছে যে একটা বোর্ডের পরীক্ষাতে প্রশ্নপত্রের ভুল, এটা আসলে মানাটা না, এটা হতে পারে না, এটা পারে না। আমরা আমাদের সময় দেখেছি, আপনি বাচ্চাদের এক্সাম নিচ্ছেন, না এটা আমি ওনার সাথে প্রশ্ন দিচ্ছেন, আপনি সেই প্রশ্ন ভুল না, ছোটখাটো কিছু একেবারে যে একটা বোর্ডের যে বাড়ি বানাইতে কি লাগে, এটা আমাদের সময় প্রশ্নটা এরকম ছিল। আমি কোট আনকোট বলতেছি ভাই, এই ভুলগুলোকে নিয়ে সরকার পতন আন্দোলন, না, আমি আপনাকে বলি, বিষয়টি আসলে আপনার প্রশ্নটা ছিল নৈবর্তিক, বাড়ি বানাইতে কি লাগে, ইট, বালি, রড, আপনি টিক কোথায় দিবেন? কোথায় দিব? আমি সেটা আরেকটা দেওয়ার কথা ছিল সবগুলি, ঘতে দেওয়া লাগতে, মানে আরেকটা পয়েন্ট ছিল সবগুলি। আমি এই জায়গাটাকে একটু ক্লিয়ার করতে যাচ্ছি যে প্রশ্নপত্র, বোর্ডের একটা পরীক্ষাতে প্রশ্নপত্রে ভুল থাকা, এটা আসলে মানার কোনো সুযোগ নাই, আমি ওনার সাথে 100% একমত। কিন্তু এবং এটা রিফ্লেকশনে কি হচ্ছে, এটা রিফ্লেকশনে 3 জন কিন্তু সাসপেন্ড হয়েছে, যদিও সাসপেনশনটা ইজ নট দ্য মেইন ফ্যাক্টর, কারণ একটা বাচ্চা যখন পরীক্ষা দিতে বসে, তার প্রশ্নপত্রে একটা ভুলে কিন্তু তার একটা মেন্টাল ইফেক্ট হয়, এবং সেটার জন্য টোটাল পরীক্ষাটাও ড্যামেজ হতে পারে, যার কারণে আমাদেরকে
ওই জায়গাগুলোতে কিন্তু আরো সংশোধন করতে হবে, আরো সতর্ক থাকতে হবে, আরো সতর্ক থাকতে হবে, উইদাউট এনি ডাউট। উইদাউট এনি ডাউট আমাদের কোশ্চেন পত্রে যেন কোনো ভুল না থাকে, এটা ডেফিনেটলি দেখার বিষয়। বাট যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে যে এটা আসলে বিগত সরকার 2 বছর আগে থেকেই কোশ্চেনগুলি রেডি থাকে, বাট তারপরেও উচিত ছিল জিনিসগুলোকে ক্লারিফাই করার। জি জি জি, মানে সরকার এখানে ব্যর্থ হয়েছে কিনা আসলে, এখানে আমি ব্যর্থ হ্যান্ডলিং করতে আসলে ব্যর্থ না, হয়েছে কিনা। এখানে কোনো কিছু হলে যে ব্যর্থতার একটা প্রসঙ্গ টেনে নিয়ে আসি আমরা, সেটা আসলে ঠিক না। এটা একটা ক্লারিক্যাল মিস্টেক, বাট এই মিস্টেক গুলো হওয়াটা উচিত না। না জি, আপনি যদি ব্যর্থতা না মানেন তাহলে ধরেই নেব আপনারা টেস্ট ম্যাচ খেলতেছেন ভাই। না, এটা টেস্ট ম্যাচের কিছু নাই, এটা আসলে তাহলে কি এটা পরীক্ষার প্রশ্নপত্র আপনারা ভুল করবেন আর এটা আমরা বলবেন না, ভুল করি নাই, আপনি বলতে চাইবেন না যে এটা সরকারের না, ব্যর্থতা। এটা কিন্তু এই সরকারের আমলের কোশ্চেন না। তাহলে এই সরকারের কাজ কি? পরীক্ষা এখন হবে, মানে প্রশ্ন, না, এটা নিয়মে, এটা 2 বছর আগে থেকে কোশ্চেনগুলি ফাইনাল করা থাকে। না 2 বছর আগে আসতো যে ক্ষমতা কে আছে, এখন ক্ষমতা কে আছে, এটা মিলবে না। না, আমি যেই জায়গাটাতে 2 বছর আগে বাংলাদেশের ইতিহাস ছিল একরকম, আমি একটু আপনাকে বোঝার জন্য বলছি। 2 বছরের আগের বাংলাদেশের ইতিহাস ছিল একরকম, স্বাধীনতার ইতিহাস ছিল একরকম। আপনি কি মনে করছেন সংবিধানের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, রাষ্ট্র ক্ষমতা 2 বছর পরে একরকম আছে? নিশ্চয়ই না। আর যখন ইন্টারের পরীক্ষা নিশ্চয়ই তাদের সাথে রাজনীতি জড়িত, অনেক কিছু জড়িত আছে, তাদের বই পুস্তকে ইতিহাস জড়িত আছে। তো সেখানে আগের কি বলে সরকারের প্রশ্ন দিয়ে এটা কতটা যুক্তিযুক্ত? এটাই কিন্তু হিসাবে আমি ক্লারিফিকেশন করতেছি যে এখানে সস্তায় মাপ পেয়ে যাওয়ার মতো কিছু আবেগী কথাবার্তা যেগুলো গ্রামের চায়ের টং দোকানে বসে বলা যায়, নট ফ্রম এ মিনিস্টারিয়াল চেয়ার। না, ঠিক আছে, আপনি কথা বলার অবশ্যই এখতিয়ার রাখেন। আপনি যে কথাটা বলেছেন সেই কথাটা আমরা শুনলাম, বাট দ্য থিং ইজ দ্যাট যে আসলে আমি কিন্তু যেই জায়গাটাতে পয়েন্ট আউট করা দরকার আমি কিন্তু সেই জায়গাটাতে করেছি, যে এই প্রশ্নটা 2 বছর আগে যদি নিয়ম থাকে ওকে ফাইন, বাট এইগুলোকে নিয়ে আরো সতর্ক হওয়ার জায়গা আছে এবং সেটা আমাদের গভর্নমেন্ট করবে ইনশাআল্লাহ। যেমন এই সরকারি ধরেন কথার কথা 2 বছর পরে যে প্রশ্নটা বা 3 বছর পরে, তখন এই সরকারের কিন্তু 2 বছর আগে এই সরকারই ছিল, দেন এটা আসলে মানে সমস্যা আরো আছে। যেমন আমি যদি একটু বলি যে আমাদের মন্ত্রীরা অতি কথন এই জিনিসটাকে খুব বেশি প্রাধান্য দেন। আপনি মনে করেন প্রধানমন্ত্রী কথা কম বলছেন, ওনাকে মন্ত্রীরা আইডল হিসেবে দেখছে না, অথচ উনি মাননীয় প্রধানমন্ত্রী যেটা করছেন সেটা অবশ্যই প্রশংসনীয় একটা জিনিস, কিন্তু ওনার ক্যাবিনেট সেটা বুঝছে না। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বক্তব্য দিচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের, আপনি ধর্ম মন্ত্রণালয়ের, আইন মন্ত্রণালয়ের, আপনি হচ্ছে শিক্ষামন্ত্রী, আপনি মানে অন ক্যামেরা আপনি মানে অঙ্গভঙ্গি বিকৃত করে বলছেন নকল আর হবে না, অ্যান্ড পোলাপান এটা নিয়ে ট্রোল করছে। ইউ শুড ফিল শেম যে এটা হওয়া উচিত না। আপনি অবশ্যই একজন যোগ্য মানুষ, তো আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথাবার্তার থেকে আমরা আসলে শিখতে চাই, আমরা এই টিকটক বানাইতে চাই না। এবং এই জেনারেশনের মেন্টালিটিটা আপনার বুঝতে হবে। আপনি যদি না বুঝতে পারেন, আপনার আমার মনে হয় যে আমরা সম্প্রতি আজকে অনেকগুলো মিডিয়াতে আসলে প্রচারিত হচ্ছে, আমরা দেখছি যে গতকাল নিশ্চয়ই আপনারাও দেখেছেন, সাংবাদিকরাও বিভিন্নভাবে আসলে বলার চেষ্টা করছে আন্দোলনটা কারা করছে, আসলে তারা ছাত্র কিনা, তাদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্ক আছে কিনা, সেটা দেখতে গিয়ে আমরা দেখেছি অনেকগুলো পত্রিকা আজকে গত নিশ্চয়ই আপনারা দেখেছেন, একটি মেয়ে মাইলস্টোনের ছাত্রী দাবি করা, তিনি বলছেন যে 12 কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিচ্ছি বা তারা আন্দোলন করছে। শেষ পর্যন্ত তিনি দেখলেন যে মাইলস্টোন তিনি স্টুডেন্ট না, ইতিমধ্যে মাইলস্টোন কর্তৃপক্ষ মামলাও করেছে। তো এই ইস্যুটিকে কেন্দ্র করে আসলে কি ভিন্ন কিছু করার চেষ্টা করছে না? দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং পার্ট। ইনফ্যাক্ট আমাদের যে পতিত শক্তিটা রয়ে গেছে, তারা কিন্তু এখনো বর্তমান, এবং তারা প্রতিটা ক্ষেত্রে কিন্তু সুযোগের সদ্ব্যবহারের জন্য চেষ্টা করছে। তো আমার কাছে যে তথ্যগুলি আছে আমি আরো একটু অ্যাডভান্স বলে দেই। সেটা হচ্ছে যে ঢাকা দক্ষিণের দায়িত্ব দেওয়া হচ্ছে একজনকে, ঢাকা উত্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে একজনকে, তারা তাদের দলগুলি গোছানোর চেষ্টা করতেছে, এবং ঢাকা উত্তরের যিনি আছেন সে তার সমস্ত বাপ দাদার সম্পত্তি বিক্রি করে টাকাগুলি ক্যাশ করেছেন রিসেন্টলি, ফ্রম মাই ওন সোর্স আই এম গিভিং দিস ইনফরমেশন। সো আসলে এই টাকাগুলি ওনারা কি করবেন? এই টাকাগুলি কি এই ধরনের কোমলমতি স্টুডেন্টকে সামনে দাঁড়া করিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা ব্যবহার করবেন? বলটা কি আপনারাই দিয়ে দিচ্ছেন কিনা তাদের হাতে? না, বলটা আমরা দিয়ে দিচ্ছি না, আমরা অবজারভেশনে আছি, আমরা দেখছি কে কি করছে। বাট দ্য থিং ইজ দ্যাট এই বাংলাদেশের মানুষদেরও দেখা উচিত, তাদেরও চোখগুলি খোলা উচিত আসলে কার কি অবস্থান। বলটা কি মানে হাতে ধরে কি দিয়ে দিচ্ছে নাকি আপনার কি মনে ভাই? হচ্ছে? খেলা হচ্ছে 3-4টা ফ্রন্টে।
খেলার আয়োজক আপনি নিজে বলগুলোকে বানায় দিচ্ছেন, তারপরে এমবাপ্পে মেসিরা এসে জালে বল ঢুকায় দিচ্ছে। আপনি আমাকে একটু সময় দিবেন, আমি কিছু কথা বলবো। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এখন সবচেয়ে বেশি উদ্গ্রীব হয়ে আছে ভারত। বিএনপি কিন্তু এটাকে খুব ভালোভাবে ডিল করেছে এতদিন। আমরা দেখেছি চায়নার সাথে যেই বাণিজ্য চুক্তি অথবা মিয়ানমার হয়ে যে রোড ট্রানজিটের যে ব্যাপারগুলো ছিল সেইগুলো কিন্তু খুব ভালোভাবে ডিল করেছে, এবং এটা ভারত কিন্তু খুব ভালোভাবে নেয় নাই। স্বাভাবিক না, এটা ভারত ভালোভাবে নেয়ার কথাও না, তারা ভিন্ন স্ট্র্যাটেজিতে খেলছে। স্ট্র্যাটেজিটা হচ্ছে তারা সীমান্তে পুশিন করে বিজিবিকে ব্যস্ত রাখছে, স্থানীয় প্রশাসনকে ব্যস্ত রাখছে, আপনার নজরটা মোটা দেখে ওইদিকে। এদিকে আবার কি করছে, পতিত ফ্যাসিস্ট শক্তি যারা তাদেরকে দিয়ে আবার শহরে উত্তেজনার একটা সৃষ্টি করছে, আবার সংখ্যালঘু কার্ড খেলছে। এই হরিদাস পালের মতো বাটপার এই 4 বছর আগে হচ্ছে ধরা খাইলো র্যাবের, আমি ওই ব্রিফিং এ ছিলাম ইনফ্যাক্ট 4 বছর আগে, তখন খন্দকার আল মঈন ছিলেন র্যাবের মুখপাত্র, উনি ব্রিফ করছিলেন এই বাটপার কি করেছে, এবং আমরা তখন দেখেছি যে বাটপারকে ধরে নিয়ে আসছে। তো এই খবরগুলো কিন্তু আমরা মাঠে থেকে প্রচার করেছি। হঠাৎ করে এতদিন পরে সে তরণী দাস, সে ইন্ডিয়ান হাই কমিশন ওখানে গিয়ে একটা 81 ফুট রামের মূর্তি করছে। এবং আপনি একটা জিনিস দেখবেন, বাংলাদেশের সংখ্যালঘু যারা আছে, আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আর একটা জোর দাবি জানাই, সমস্ত যারা আছেন, যারা এই অরাজকতা সৃষ্টি করছেন, তারা দেখবেন তাদের মধ্যে কিন্তু একটা ভারত প্রীতি কাজ করছে। আমরা মাঠে ঘাটে ঘুরে যেই জিনিসগুলো দেখেছি, এবং সবাই সম্পৃক্ত আছে, পতিত স্বৈরাচারের সাথে একটা সম্পর্ক তারা আছে। তো তারা তো চেষ্টা করবি যে মাঠে খেলার জন্য, এবং এইটা বিএনপির ব্যর্থতা, কারণ তারা এখন সরকারে আছে, তারা এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে পারে নাই। না হলে এই তরণী দাসের মতো দুর্বৃত্তরা কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারতো না, গোবিন্দ প্রমাণিকের মতো দুর্বৃত্তরা তারা বলতে পারতো না যে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ হিসাবে করে নেব। এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। চৈতালি দাসের মতো এত উগ্র সাম্প্রদায়িক দুর্বৃত্ত এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই বাংলাদেশে। তাহলে এই যে উদার রাজনীতি বিএনপি করছে, আবার সালাউদ্দিন সাহেবের গতকালকের একটা বক্তব্য শুনলাম যে না আমি আসলে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, মোটা দাগে সব দলকে নিষিদ্ধ করা। আসলে কাকে নিষিদ্ধ করা যাবে আর কাকে যাবে না, এই যে জনগণের ম্যান্ডেট নিয়ে ওনারা ক্ষমতায় আসছে, হাবট নাবটের কথা আমি প্রায় বলি তো ভাই, তো এইখানে আসলে ফায়সালা হয়ে যাওয়ার কথা ছিল, উনি এটাকে ঝুলাই রাখছে। ঠিক আছে, ওনাদেরকে আমরা দেখছি সংসদে বসে বিভিন্নভাবে এই নানান কিসিমে কিভাবে গণভোট বাতিল করা যায় এই একটা পায়তারা ওনারা করছে, কিন্তু দেখেন ওনারা কিন্তু চুপ্পু সাহেবকে রেখে দিচ্ছেন, মানে একটা পয়েন্ট রেখে দিছে ওনারা কিন্তু চুপ্পু সাহেবকে রেখে দিচ্ছেন। মানে আমাদের গ্রামে বলতো যে বউ বড় মুরগিটা যাও ওই দিও, কিত এর মানে হচ্ছে ছোটটা দিও, তো ওনারা কিন্তু রেখে দিয়েছে। আমি একটু এই অবস্থাতে আমি ওনার সাথে কথা বলতে চাই। এটা ইজ এ বিগ ফেলিউর বিএনপির। উনি যেটাকে ফেলিউর বলতেছেন, লেট মি প্রুফ যে এটা বিএনপির সাকসেস। হাউ? একটা ইঁদুরকে ধরতে হলে কিন্তু তাকে গর্ত থেকে বের করতে হবে, আপনি কিন্তু ইঁদুর গর্তের মধ্যে ঢুকে ধরতে পারবেন না। সুতরাং আমাদের গভর্নমেন্ট যা করছে সেটা হচ্ছে ইঁদুরগুলাকে বের করছে। তারপর সময় মতো উনি যতগুলি এক্সাম্পল দিলেন সেই সবগুলি যদি গভর্নমেন্ট প্রতিহত করতে, তাহলে কিন্তু আমরা সাধারণ জনগণ জানতেই পারতাম না যে এরা আমাদের কি। সুতরাং আমি এটাকে দেখবো বিএনপির সুন্দর একটা সাকসেস পলিসি কৌশল হিসেবে দেখছেন আপনারা। এক্স্যাক্টলি। আর আমরা আসছি দর্শক, আপনারা দেখছেন শিক্ষা ব্যবস্থা আস্থার সংকট বনাম রাজনৈতিক যে সংকট বা বিতর্ক তৈরি হয়েছে সেই বিষয়ে কথা বলছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটি। কথা বলছেন পীর তানিম আহমেদ, সিনিয়র সাংবাদিক ও পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। ছোট্ট একটা বিজ্ঞাপন করতে যাচ্ছি, ফিরে এসে আবারও কথা হবে, আমাদের সাথেই থাকুন। একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে শাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইল।
দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আমাদের আজকের অনুষ্ঠানে রাষ্ট্রচিন্তায়। কথা বলছিলাম শিক্ষা ব্যবস্থা আস্থার সংকট বনাম রাজনৈতিক বিতর্ক। দুজন অতিথি আমাদের সাথে আজকে কথা বলছেন। ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটি। কথা বলছেন পীর তানিম আহমেদ, সিনিয়র সাংবাদিক ও পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। আমরা একটু যেতে চাই ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম আপনার কাছেই। আমরা বিরতির আগে কথা বলছিলাম আসলে যে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফ করলেন যে আন্দোলনে যারা আছেন তারা কেউই ছাত্র না, আসলে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে আসলে, বা চেষ্টা করতে চায় আসলে। আপনি কি তাই মনে করছেন কিনা, বা কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা, সরকার এটাকে মোকাবেলা করার কি উদ্যোগ নিচ্ছে কিনা, আসলে এটাই জনগণ। জি, উনি যা বলেছেন এটা আসলে উনি যথার্থই যৌক্তিক কথা বলেছেন। আন্দোলনটা যখন শুরু হয়েছিল তখন ছাত্ররা ছিল, বাট রাইট এট দিস মোমেন্টে ছাত্রের চাইতে অছাত্রই বেশি। এখানে আমাদের যে পতিত শক্তি আছে তারা তাদের ছেলে পেলেদেরকে ছাত্র হিসাবে তারা সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে, সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছেন। জি জি, আমি ওনার সাথে একমত। জি, আপনার পীর তানিম আহমেদ একটু যেতে চাই। জুলাই মাসে আমরা এখনো আছি আসলে। এই জুলাই মাসে আজকের 14 তারিখে আপনি বললেন যে সাবেক প্রধানমন্ত্রী তিনি এই রাজাকারের নাতিপুতি বলে আখ্যা দিয়ে একটা বক্তব্য বা একটা সেন্টেন্সের কারণে এক সময় পদন্তরান্বিত হয়েছিল। তা আজকে আমাদের শিক্ষামন্ত্রীও কিন্তু সেই ধরনের, বা আমাদের অন্যান্য মন্ত্রীরা এমন কিছু কথা বলছেন আসলে এই জুলাই মাসে কেন্দ্র করে, যেই জুলাই ও গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে সরকার প্রতিষ্ঠিত আছে। তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সেই জুলাই মাসেই আমরা দেখছি আবার জুলাইকেও আসলে ব্যঙ্গ করছে, সুনাম অক্ষুণ্ণ করছে, অনেক জায়গায় স্মৃতিস্তম্ভ তৈরি করে জুতা নিক্ষেপ করছে। এখনো জুলাই যোদ্ধারা এখনো আসলে সে রক্তের দাগ মুছে যায়নি, হৃদয়ের কম্পন এখনো শেষ হয়নি। তো এইটাকে আসলে আপনার এই বিষয়টা হচ্ছে জুলাইতে আমরা যারা মাঠে ছিলাম, বা আমরা যারা দেখেছি, বা আমরা যারা সম্পৃক্ত ছিলাম, জুলাই আমাদের কাছে একটা আবেগের জায়গা। এটা শুধু একটা ইতিহাস না, এটা সরকার এটা পুরো 17 বছরের একটা, মানে জুলাইটাকে আমি অনেক ক্ষেত্রে দেখি আবাবিল পাখি আছে না, ওই যে আব্রাহা আসছিল, আব্রাহা জেকে বসছিল, আমি ওইটার সাথে তুলনা করি অনেক ক্ষেত্রে, যে অনেকগুলো আবাবিল পাখি এসে ওই আব্রাহার হাতি বাহিনীকে বিতাড়িত করেছে। হ্যাঁ, তো এটা আমাদের কাছে খুবই আবেগের। কিন্তু আমরা যখন দেখি যে শাওন, মাহিয়া মাহি, মারিয়া কিশপত্তা, জান্নাতুল পিয়া একজন আইনজীবী হয়ে উনি, মানে আপনি স্টেটমেন্ট দিচ্ছেন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হয়ে, কিন্তু আপনি যখন স্টেটমেন্টটা দেওয়ার পরে পাবলিক রিয়াকশন নিতে যান তখন আপনি নারী। এর আগে হচ্ছে আপনি নারীটারি ওইসব কিছু না, আপনি একজন অ্যাক্টিভিস্ট, তখন সিম্পিতিটা নিতে চান। আচ্ছা, শাওনের ক্ষমতার জোরটা কোথায় আমি তো আসলে বুঝি না। এটা সরকার কিভাবে ডিফেন্ড করছে এগুলোকে? এই আনিস আলমগীর সাহেব আছেন, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা, জুতা নিক্ষেপ করেছে দুই বদমাইশ ওই প্রেস ক্লাবে, এবং তার স্ত্রী। এই বাটপাররা, আমি একদম অন ক্যামেরায় বলছি, এরা বাটপার। এরা কয়েকদিন আগে সাংবাদিকতার কিছু কার্ড নিয়ে ওইখানে ধান্দাবাজি করছে প্রেস ক্লাবে, আমি দেখেছি। এবং এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়। এদেরকে থামানোর মতো কিছু নাই আসলে। সরকার কি এদেরকে স্পেস দিচ্ছে না? আপনি বলবেন যে এরা আসলে ইঁদুর পর্যায়ে আছে, না এরা গর্তে বের হতে আরো বাকি আছে, না আপনি বিড়াল সেজে কখন ধরে থাকবেন? এই জিনিসগুলো যদি একটু আমার ভাই ব্যাখ্যা করতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো, যে এদেরকে থামানোর উপায়টা কি? আপনাদের কি লজ্জা লাগে না এই স্টেটমেন্টগুলো যখন দেয়? আপনারা এত স্বাধীনতার পরে বিএনপির এখন যে জনপ্রিয়তা আছে, সেই জনপ্রিয়তা বিগত দিনে ছিল না। আমি কিন্তু সমালোচক একজন, মানে একটি প্রশ্ন তিনি করেছেন, সেটির সাথে পাশাপাশি হচ্ছে এই যে যারা এগুলো করছেন এখনো অ্যারেস্ট হচ্ছেন, আইনে আওতায় আসছেন, এদের খুঁটির জোরটা কোথায়? নাকি পদলেহন করছেন, নাকি এদেরকে জিআইএ রেখে আরেকটা কার্ড খেলবেন? নাকি জুলাইটাকে খালেদা জিয়া যাদের নাম নিয়ে সতর্ক করে গিয়েছিলেন, ম্যাডাম খালেদা জিয়া আমাদের অত্যন্ত সম্মানিত প্রধানমন্ত্রী, উনি নিজে ওনার থেকে উনি বেশ কিছু নাম বলে গিয়েছিলেন, তারাই এখন আপনাদের ক্যাবিনেটে আছে, এরা ভারতের দালাল, এদের থেকে সাবধান থেকে, এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি। এরাই আপনাদের ক্যাবিনেটে আছে এখন। তারা কতটা ভারতীয় পারপোজ সার্ভ করছে, কতটা বাংলাদেশের পারপোজ সার্ভ করছে, আপনি যদি একটু আমাদের। জি, প্রথমত যেটা হচ্ছে যে জিনিস যেগুলি ঘটতেছে, এগুলো অত্যন্ত দুঃখজনক জিনিস। বাট এটা একটা গণতান্ত্রিক দেশ, সবার কথা বলার অধিকার আছে। বাট কিছু জিনিস নিয়ে কথা বলাটা রাইটস কারণ নাই।
যেমন জুলাই নিয়েও কথা বলার মানে রাইটস নাই। অধিকার সেটাকেই বলে যতক্ষণ পর্যন্ত আমার বক্তব্য আপনাকে ক্ষতিগ্রস্ত না করে, ক্ষতিগ্রস্ত না আঘাত করবে, না করে, আঘাত না করে, ততক্ষণ right. পর্যন্ত এটা আমার তো অধিকারের মধ্যে যেমন থাকে। ৭১ হ্যাঁ। সবকিছুর ঊর্ধ্বে থাকতে হবে, জি, জুলাইটাও সবকিছুর ঊর্ধ্বে থাকতে হবে, কারণ Right. এই দুই সময় আমরা অনেক কিছু পেয়েছি, এই দেশের Undoubtedly. জন্য পেয়েছি, আনডাউটলি আনডাউটলি। হুম। তো এখন যারা এই কথাগুলি বলতেছেন হুম, তাদের যদি আমরা একটু পূর্ব ইতিহাসগুলি দেখি, হুম, হুম, দেখবেন যে তারা পার্শ্ববর্তী কোনো একটা দেশের দালাল হিসেবে কাজ করতেছে। হুম, এটা নিয়ে হতে কারোর পারে, কোনো ডাউট হতে কিন্তু পারে। এখন আর নাই। কিন্তু সরকারকে সেটার দায়িত্ব তো সরকারকে নিতে না, হবে, এখন তাদের থামানোর, না, এখন তাদের ঘটনা হচ্ছে যে আইনের আওতা আনার, তাদের বক্তব্যকে মানে স্টপ করার সে দায়িত্ব তো আচ্ছা, সরকারের। আমরা যদি আমাদের অবস্থান থেকে এই হুম। সমস্ত লোকজনকে প্রতিহত করি, আমরা হুম। যদি তাদেরকে থুতু দেই, জি, তাহলে গভর্নমেন্টের তো আগ বাড়িয়ে কোনো কিছু করার দরকার নেই। না আমরা আপনি তো তাদেরকে দেখতেছি, শুনতেছি, আইন তো জানতেছি। আপনার হাতে নিতে পারেন না, আমরা তো আইন আইন- আবার আপনার না, হাতে আমি- আপনি কি তাকে আঘাত করতে না, পারেন না, না আমি আবার। তাকে আঘাত করার কথা বলতেছি না হীরা জি। ভাই, আমি বলতেছি যে তারা তো ঘৃণিত পাত্রে পরিণত হচ্ছেন। জি, তো সেই ক্ষেত্রে একটা গণতান্ত্রিক দেশে সে তার ইচ্ছা হলো সে একটা কিছু বললো, জি, হ্যাঁ, আনটিল আনলেস আমাদের সংবিধান বিরুদ্ধে যদি না হয়, আমাদের জি। আইনের বিরুদ্ধে যদি না হয়, আমাদের বাংলাদেশে এমন কিন্তু কোনো আইন এখনো হয়নি যে জুলাইয়ের এগেইনস্টে বললে তাকে অ্যারেস্ট করতে পারবে। মানে আপনি কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বললে আপনি কি এটা আইন না, লাগবে? মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধ বললে সামথিং কথা হবে। ডিফারেন্ট, মুক্তিযুদ্ধ সামথিং মানে ডিফারেন্ট। আমি একইভাবে বলছি আর কি, যদি মুক্তিযুদ্ধটা যেমন আমাদের কাছে আমাদের আস্থা, না হীরা ভাই, আমাদের আমি আমি আমাদের একটু সার্বভৌমত্ব, আমাদের অস্তিত্ব, জি। জুলাইও আমাদের কাছে আস্থা, না, হীরা ভাই, বিশ্বাস। আমি একটা জিনিস একটু ক্ল্যারিফাই করি, আমরা কিন্তু জুলাই এবং ৭১ কে মিক্স করতে পারবো না। মানে তাহলে তাহলে একটা আপনারা হচ্ছে দেশের সৃষ্টি, তাহলে আপনি আরেকটা বলছেন হচ্ছে যে শাসনের সৃষ্টি। তাহলে আপনি বলছেন যে ৭১ কে করা যাবে না, বাট জুলাইকে করা যাবে, বিষয়টা কি না, এমন? সেটা না। আচ্ছা, আমাদের যদি ৭১ কে করা হয়, আমি একটু শেষ করি। বলেন। আমরা যদি ৭১ নিয়ে কোনো কোশ্চেন করি, দ্যাট ইজ আ সংবিধান বিরোধী জিনিস, হ্যাঁ। সেটা সরাসরি দেশ বিরোধী মামলা করা যাবে তার বিরুদ্ধে। আচ্ছা, কিন্তু জুলাই নিয়ে কিন্তু এই ধরনের কোনো আইন নাই। আচ্ছা। করতে হবে। হ্যাঁ, মানে- এটা আমরা প্রপোজ করতে মানে পারি আজকে যে যদি জুলাই সংগঠিত না হতো, হ্যাঁ। আজকে রাষ্ট্র ক্ষমতা কি আপনারা থাকতেন কিনা? না, আজকে? আমরা থাকা মানে নিয়ে কথা না। এখন সবার কোথায় আগে- থাকতেন এখন? না, আমরা শোনেন, হ্যাঁ, বিষয়টা কিন্তু আমরা থাকা নিয়ে বিষয় না, বিষয় হতো যে দেশটা কোথায় যেত। জি জি, সেটাই প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন সেটাই। আমরা কোথায় যেতাম সেটা জনগণ ডিসাইড করতো, হুম। জনগণকে ডিসাইড করতে দেন। বাট দ্য থিং ওয়াজ যে জুলাইটা যদি না ঘটতো তাহলে দেশটা কোথায় যেত। হুম। দিস ইজ দ্য মেইন কোশ্চেন। তার মানে কি আপনারা কি তাহলে জুলাই এবং ৭১ এটাকে মানে একেবারে ডিভাইডেশনই রাখতে চান, এবং ভাই, এটা নিয়ে জুলাই নিয়ে কিছু বললে এটার মানে সংবিধান না, আমি- লঙ্ঘন হবে না এটা মনে করছেন? এই জুলাই তো নিয়ে বিষয়। কিছু বললে এখন পর্যন্ত কোনো আইন নেই, সংবিধান লঙ্ঘন তাই হওয়ার। বলা আপনি যাবে। আমাকে সে আইন কারণে দেখান। তাহলে তাই বলা বলা যাবে। যাবে। আপনি আমাকে আইন দেখান। তাই বলা যাবে। না, আপনি আমাকে যে আইন আমরা একটু- দেখান। আমরা একটু আপনি ঘুরে আসি। নৈতিক ভাবে বলেন না ভাই। তাই বলা শোনেন, যাবে। নৈতিকতা একটা জিনিস, ইমোশন একটা জিনিস, আইন একটা জিনিস। হুম। আমি ৭১ আর জুলাই কেন আমরা মিক্স করতেছি? না, না, ৭১ সালে আমরা দেশ mix করার পেয়েছি, চেষ্টা করি না, এবং এটা কোনোটার সাথে কন্ট্রাডিকশনে যাওয়ারও আমরা কখনো চেষ্টা এবং করি না, বা জুলাইকে করাই আমরা তো স্যালুট করি। উচিত হবে না। জুলাই ছাড়া এই দেশটা থাকতো না। ১৪০০ মানুষের আচ্ছা, লাশের আপনার মধ্য কাছে দিয়ে- কেমন লাগে যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন লেখক হুমায়ুন আহমেদ সাহেব, ওনার স্ত্রী যখন জুলাইকে সিডিআই বলে, এটা খুব লজ্জাস্কর বিষয়, হ্যাঁ, খুবই লজ্জাস্কর বিষয়। এটাকে মানে একজন জুলাই আমি- যোদ্ধা হিসেবে কি এটা আমি আপনার- ব্যক্তিগতভাবে যোদ্ধা ঘৃণা হিসাবে- জানাই ওনাকে। জুলাই যোদ্ধা হিসেবে মানে তো আমার নিজেদের গায়ে আমি নিজেদের থুতু ব্যক্তিগতভাবে দেওয়া ওনাকে মনে ঘৃণা হচ্ছে করি এটা। এটার জন্য, এই বিষয়টার জন্য যে উনি হুমায়ুন আহমেদ সাহেবের স্ত্রী হিসাবে উনি যা বলছেন, এটা আসলে জাতি ওনার কাছ থেকে এই প্রত্যাশা করে না। ভাই, আমার কাছে যেটা মনে হয় জানেন, মানে বিএনপির মানে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আমি আশেপাশে কাউকে দেখছি না, একদম অন ক্যামেরায় বললাম। কারণ হচ্ছে এই যে দেখেন, মানে শেখ হাসিনা তো একজন দণ্ডপ্রাপ্ত আসামি, অফকোর্স। হ্যাঁ, এইরকম দণ্ডপ্রাপ্ত একজন আসামির বক্তব্য কিভাবে প্রচার হয় বাংলাদেশের গণমাধ্যমগুলোতে? এই 2 দিন আগে উনি ডিসেম্বরে আসবেন, এই তথ্য কিভাবে মানে এই ওনার এই আমরা এগুলো কিভাবে প্রচার খুব হয়েছে ইন্টারেস্টিং একটা জিনিস বলি, যেটা হচ্ছে যে আদৌ উনি ডিসেম্বরে আসবেন কিনা। সেটা পরে, না, এটা পরে না, সেটা পরে, পার্ট অফ জোক। সেটা আমি যেটা মনে করছি সেটা আমি একটু বলি ভাই। সেটা হচ্ছে যে উনি বিবিসি কে বক্তব্য দিয়েছেন, না রয়টার্সকে, রয়টার্স। আচ্ছা সরি, রয়টার্সকে আমি কারেকশন পরবর্তীতে রয়টার্সকে অন্যান্য উনি গুলো বক্তব্য news দিয়েছেন করেছে, উনি হ্যাঁ। দেশে আসবেন। জি, উনি জি। কিন্তু কোনো ডেট বা মাস বলেন নাই। হুম। এখন
মাস বলেছেন ডিসেম্বর। না, উনি নিজে থেকে বলেন না, ওই এটা জাহাঙ্গীর সাহেব বলে আবিষ্কার করেছেন, উনি ডিসেম্বরে আসবেন যতটুকু আমি দেখেছি। তো এখন বিষয় হচ্ছে যে ওনার অবস্থান থেকে উনি কি রয়টার্সকে বলবে যে না আমি ইন্ডিয়াতেই ভালো আছি, আমি ইন্ডিয়াতেই থাকবো? দিস ইজ আ ভেরি নরমাল কমন সেন্স যে উনি বলবে আমি আসবো। আচ্ছা, এটাকে আমরা ওই এটাকে আমরা 15-16 সালের ওই বিএনপির ঈদের পরের আন্দোলনের সাথে আমরা হয়তো এটাকে মিলাতে পারি। আমি 14-15 সালে বিএনপি যে বলতো যে ঈদের পরে আন্দোলন হবে। আচ্ছা, এই যে সাবেক প্রধানমন্ত্রী ফিরে আসা বা বিচার মুখোমুখি হওয়া বা সকলকে আহ্বান করা, এটার সাথে যে এখন যে শিক্ষার্থীদের যে একটা আন্দোলন, এটার সাথে কোনো ষড়যন্ত্র বা যোগসাজশ? এটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে এটা ডাইরেক্টলি ইনভলভ, একদমই খুবই ডাইরেক্টলি ইনভলভ, যে পতিত শক্তি তাদের ফেলে যাওয়া রাজমাতাকে নিয়ে আসার একটা মঞ্চ তৈরি করার চেষ্টা করছেন, যেটা আমাদের কাছে খুব ক্লিয়ার। আপনি কি মনে করছেন এটা? আমি ভাইয়ের সাথে কিছুটা একমত, কিন্তু আরো তো অনেকগুলো ইস্যু আছে, যেমন মিডিয়া প্রোপাগান্ডার যে ব্যাপারগুলো আছে, এইগুলো ওনারা আসলে মোটা দাগে এগুলোকে ডিমোলাইজ করতে পারে না, অথবা প্রোপাগান্ডা সেল যেগুলো আমরা দেখেছি বা এখন বাংলাদেশে আওয়ামী লীগের আমার হিসাব মতে 1.5 থেকে 2 লাখের উপরে পেজ আছে যারা যাদেরকে দিয়ে পেইড ক্যাম্পেইন চালানো হয়, আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ তৈরি করা হয়। ভাইয়েরা আসলে আনফরচুনেটলি এটার কাউন্টারের জায়গাটায় আসলে যেতে পারে না। মিডিয়ার ক্ষেত্রে বলেন, মিডিয়ার মনে করেন মিডিয়ার হেড, আপনি এখন বিএনপির লোকজন মিডিয়ার হেডে বসে আছে, বাট মাঠ পর্যায়ে যেই ছেলেটা কাজ করে সেই ছেলেটা কিন্তু ওই ন্যারেটিভ থেকেই আসছে। সো আপনি মানে ছাগল দিয়ে তো আর আসলে চাষ করতে পারবেন না। তো এই যে প্রত্যেকটা জায়গায় আওয়ামী দুর্বৃত্তায়ন হয়েছে, সেই দুর্বৃত্তায়ন থেকে বিএনপি সরকার এখনো তাদেরকে বের করে নিয়ে আসতে পারে নাই। এরপরে আসেন, এটা তো গেল মিডিয়া সেক্টর, আপনি অর্থনৈতিক সেক্টরগুলো দেখেন। বসুন্ধরার কথাই যদি আমি বলি, বসুন্ধরার বিরুদ্ধে সবাই কথা বলতে ভয় পায়, হয়তো আমিও গুমটুম হয়ে যেতে পারি, আমিও তাদেরকে ভয় পাই, তারপরও বলতে হবে তাই বললাম। এই যে সোবাহান সাহেবের যে উদ্ধত্ত আমরা দেখেছি, মুনিয়া হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো দেখেছি, সেগুলোর কোনো বিচার হয় নাই। নজরুল ইসলাম নামে আর এক দরবেশ আছে, এক্সিম ব্যাংকের মালিক ছিল, আপনার মনে আছে, যে শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখতে চায়, সেই বাটপারও এখনো আছে। তো এদের বিরুদ্ধে কিন্তু আপনারা কথা বলেন নাই। এস আলমের বিরুদ্ধে 10টি কোম্পানির এরকম গ্রুপ কোম্পানির বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার মানে উদ্যোগ নিয়েছে। আচ্ছা, এস আলমের বিরুদ্ধে কি উদ্যোগ নিছে সেটা আমরা দেখতে পাবো। এস আলমের বিরুদ্ধে কি উদ্যোগ? 10টি কোম্পানি বাদ দেন, এদের সব থেকে বদমাইশ কোম্পানিটা হচ্ছে এস আলম। এস আলমের বিরুদ্ধে কি উদ্যোগ নিয়েছেন? ও, আপনার ছেলে মেয়ে এখানে চাকরি করে না, আমরা বুঝি না এগুলা। না আসলে জিনিস যদি আমরা একটা একটা করে টপিক ধরে, এই চুপ্পুকে কিন্তু এস আলমই বসায় রাখছে এখানে, জানেন? আমাদের ভাই আপনাদের এটা ভালো মানে কেমন লাগে? সরকারকে এটা বুঝে না বা আপনার এটা কেমন লাগে ভাই? আমাদের তো ইলেকশন শেষ হয়ে গেল, আমরা এখন পর্যন্ত রাষ্ট্রপতি ডিক্লেয়ার করতে পারলাম না। আপনার পাখি শিকল দিয়ে বাঁধা, না মুখ বাঁধা, না বিবেকের ইজারা অন্য কোনো দেশ থেকে দিয়ে আসছে? আমরা মানে ব্যাপারটা কি? এমন কোনো জিনিস করতে চাই না যেটা আসলে দৃষ্টিকটু। যেটা হচ্ছে যে আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন, ওনার যে টেনরটা আছেন, ওনাকে সরানোর যখন প্রয়োজন মনে করবে তখন সরানোর প্রক্রিয়া অনুযায়ী সরানো। উনি তো আওয়ামী সরকারের রাষ্ট্রপতি ছিলেন, এখন তো বিএনপি সরকার। উনি তো দেশের রাষ্ট্রপতি। আপনি আওয়ামী সরকার বলেন বা বিএনপি সরকার, উনি তো দেশের রাষ্ট্রপতি। শেখ হাসিনা কি দেশের প্রধানমন্ত্রী ছিলেন না? উনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। যেই রকম যেই রাষ্ট্রপতি করেছেন শেখ হাসিনা, সেরকম কি চুপ্পু সাহেব কোনো কিছু করেছেন? উনি এমনই একজন রাষ্ট্রপতি, উনি নিজের পায়ে হাত দিয়ে শেখ হাসিনাকে সালাম করেছে। এইরকম একজন রাষ্ট্রপতি আপনারা এখন পর্যন্ত রেখেছেন তাকে, এবং এইটা আপনাদের কোন পারপোজ সার্ভ করতেছে ভাই? হয় কি, আমরা যখন মানুষের সাথে কথা বলি না, মানুষ আমাদেরকে প্রশ্ন করে, ভাই হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড এই এখানে সংবিধানের বাইরের কোনো রিজনই নাই। এখানে আমি আপনাদেরকে একটা, মানে সংবিধান, আপনাদের নির্বাচন হয়ে গেছে না? আমাদের নির্বাচন হয়ে গেছে, বাট উনি তো রাষ্ট্রপতি। নির্বাচন রাষ্ট্রপতি চেঞ্জ করতে হবে, নট নেসেসারিলি। আপনি আমাকে দেখান সংবিধানে কোথায় আছে যে নির্বাচনের পর রাষ্ট্রপতি? আপনারা এই জন্য আওয়ামী মনুমেন্ট রেখে দিবেন না? আওয়ামী মনুমেন্টের আপনি আবার ইঁদুর খুঁজতেছেন ভাই, আপনার ভিতরে তো শিয়াল ঢুকে বসে আছে, আপনি আবার ইঁদুর খুঁজেন কেন ভাই? প্রশাসনে বলছেন আওয়ামী লীগের লোকজন বসা আছে, যেটা হচ্ছে যে প্রশাসনে কেন, বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় তো আছে। প্রশাসনে এখনো রয়ে গিয়েছে, কারণ গত বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় তো আছে। না, বাংলাদেশের আমি একটু একটা করে শেষ করি ভাই। যেটা হচ্ছে যে আমাদের প্রশাসন এখনো
আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত হতে পারে নাই, ইট উইল টেক সাম টাইম। কারণ গত 17 বছরে যতগুলি বিসিএস পরীক্ষার্থী পাশ করে এসেছে তাদেরকে তো চাকরি আপনি সেখানে একটা প্রসেস আছে, বিষয়টা সেখানে না, বিষয়টা হচ্ছে সরকার আন্তরিক কিনা। সরকার যদি আন্তরিক হয় তাহলে সরকার এই কঠিন প্রসেসে যাওয়ার আগে তো সহজ প্রসেস আছে, বাংলাদেশ সর্বোচ্চ জায়গা যেটা সেখানেই তো বসে আমি আছে। এখন আমাদের সেটা করতে পারছেন না কেন ভাই? আমি এখন প্রাসঙ্গিক ক্রমে আমাদের জাতীয়তাবাদী পেশাজীবী দলের একটা উদ্যোগের কথা আপনাদেরকে জানাই, যেটা হচ্ছে আমাদের আগামী মাস থেকে শুরু হচ্ছে। গত 17 বছরে যত মানুষ চাকরি হারিয়েছে অনলি বিকজ তারা বিএনপি করার জন্য, যত বিসিএস ক্যাডারদের চাকরি হয় না অনলি বিকজ অফ তাদের বিএনপি করার জন্য বা তাদের ফ্যামিলির কেউ বিএনপি করার জন্য, উই আর মেকিং আ লিস্ট এবং আমরা এই লিস্টটাকে নিয়ে কিন্তু কাজ করব। আমরা কিন্তু ব্যবসায়ী মহলে যাব এবং আমরা কিন্তু সরকারের সর্বোচ্চ মহলে যাব যে you have to do something. নিশ্চয়ই ভালো উদ্যোগ, আমরা অ্যাপ্রিশিয়েট করি। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, ছোট্ট করে যদি আরেকটি বিষয় আমরা একটু অবতারণা করতে চাই। শেখ হাসিনা প্রত্যাবর্তন করলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে, আনিস আলমগীরের কথা বলছেন, তিনি এই উক্তিটি করেছেন, আপনি এটি মনে করছেন? যে আমার কাছে এইটা আসলে উনি যেটা বলেছেন যে উইথ ডিউ রেসপেক্ট, যে ওনার ফেরার কোনো সম্ভাবনা আমি দেখি না। কারণ উনি হচ্ছেন এমন একজন মানুষ যে যেখানে একটু আচরণেরও ভয় থাকবে উনি সেখানে আসবেন না। কারণ উনি মানে দেশের চাইতে পার্টিকে এবং পার্টির চাইতে নিজেকে অনেক বড় মনে করেন। আপনি কি মনে করছেন? আমি এটা মনে করছি না। আমি তো ভাইদেরকে বললাম, ভাইরা বরাবরই অনেক উদার এবং অনেক উদার মন মানসিকতার থেকে এই ধরনের জিনিসগুলোকে আমরা এড়াই দিতে পারেন। আমি এটাকে আনিস আলমগীর সাহেবের এই বয়ানগুলোকে আমি দেখছি আওয়ামী বয়ান উৎপাদনের একটা ফ্যাক্টরি হিসেবে, এস্টাবলিশ করার একটা ফ্যাক্টরি হিসেবে। তার মানে আপনি যখন আজকে গৃহযুদ্ধের কথা বলবেন, কালকে ওখানে যদি একটা আওয়ামী লীগ বিএনপি মারামারি হয়, তাহলে সেইটার একটা বৈধতা উৎপাদন করলো কিন্তু আগে থেকেই, যে না আমি কিন্তু বলেছিলাম এই ধরনের হতে পারে। তো এইটা কিন্তু স্প্রেড করবে। এবং বিএনপির লোকজনের আরো একটা ভুল আমি একদম ধরায় দিচ্ছি। এরা ইলেকশনের সময়, কারণ আমরা তো একদম গ্রাম পর্যায়ে কাজ করেছি ভাই, আমরা তখন ওইগুলো দেখেছি। নির্বাচনের সময় এরা জামাত ঠেকাও করতে গিয়ে এলাকার আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি, এই সমস্ত দুর্বৃত্তকে একসাথে করছে। আমার এলাকায় তাই হয়েছে। আমার এলাকায় সদর ইউনিয়নের এক মেম্বার ছিল, মানে সাধারণ ভোটার যারা, তাদের কি আর কি? না, সাধারণ ভোটার না, মানে পদধারী অবৈধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, নিশ্চয়ই তারা তো নয়। তারাই আমি একটা কোট অ্যান্ড কোট বলতে পারি ভাই, আমার কাছে এরকম 100 এক্সাম্পল আছে। আমার এলাকায় হয়েছে কি, আমার এলাকায় যারা আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় অবস্থায় ছিল, ওই ইলেকশনের সময় জামাত ঠেকাও বলে তারপরে ওদেরকে রিক্রুট করছে। ওরা করছে কি, ওরা তো ওই সময় আকাম করছে, এখনো সেই দুষ্টামিগুলো করতেছে। এতে করে হচ্ছে কি, বিএনপি ইজ টেকিং এ বিগ লায়াবিলিটি ইন দেয়ার শোল্ডার, আর কিছু না। ওই যে সাময়িক সুখের জন্য সে আসলে সবকিছু নষ্ট করতেছে। এখন ওদেরকে কিছু বলতেও পারতেছে না, কেন? আমরা তো তোমাদেরকে হচ্ছে নির্বাচনের সময় ছিলাম, কিন্তু আমি যে দুর্বৃত্ত বা মানে সে যে দুর্বৃত্ত, সুযোগ পেলে আমি আমার প্রমাণটা, এই যে আওয়ামী লীগ আসছে এই যে একটা রব চলতেছে না, আমি এলাকায় খবর টবর নিলাম, এই আওয়ামী লীগ কিন্তু সংগঠিত। ঠিক আছে, তাহলে এই যে নির্বুদ্ধিতা, এই নির্বুদ্ধিতার খেসারত সারা বাংলাদেশের আপামর মানুষজন দিবে যদি বিএনপির এইগুলো না বুঝে। কারণ বিএনপি ভাড়াটিয়া বুদ্ধিজীবী দিয়ে চলে। আমি নাম বলতেছি, এই রাশেদ সাহেব গণ অধিকার পরিষদ থেকে বের করে দিছে, তারপর উনি এখন খালেদা জিয়ার থেকেও বড় বিএনপি। হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম দেম? যে আমি আমাদের অবস্থানটা একটু আওয়ামী লীগ সম্পর্কে ক্লিয়ার করি, যেটা হচ্ছে যে দেখেন, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের একটা রাজনৈতিক দল, অনেক ইতিহাস সহ একটা দল, যেটা হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে সেটাতে কিন্তু কোনো প্রবলেম নাই, বাট দে হ্যাভ টু কাম থ্রু দ্য proper channel, proper administrative process, বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আসতে হবে। What it will be? যে মামলাগুলি হয়েছে, ভবিষ্যতে যদি আরো কোনো মামলা হয়, সেটা সঠিক বিচারের মাধ্যমে তাদেরকে আসতে হবে। তারা যদি সেই বিচার প্রক্রিয়ায় মুক্তি হয়, তারা যদি নির্দোষ প্রমাণিত হয়, আমাদের করার কিছু নাই। তাদের যদি ফাঁসির রায় হয়, সেখানে আমাদের কিছু নাই। বিচার প্রক্রিয়াটা হতে হবে নিউট্রাল, মানে বিচার প্রক্রিয়া স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, স্বচ্ছতা আনতে হবে। সেটাই বলছেন আর কি। যদিও এখন নিষিদ্ধ আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ আছে। আপনি কি নিষিদ্ধের পক্ষে না বিপক্ষে? তারা যা করেছেন অবশ্যই আমরা নিষিদ্ধের পক্ষে।
উইদাউট এনি ডাউট নিষিদ্ধ করেছে, দ্যাট ওয়াজ দ্য পারফেক্ট। এবং আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে এটার পরে দল হিসাবে তাদের এই বিচার প্রক্রিয়াটা এগোবে, আমরা সেটাও দেখেছি। সেটাই বাংলা মানুষ দেখতে চায়। আমরা দর্শক একেবারে শেষ পর্যায়ে আছি। কথা বলছিলাম শিক্ষা ব্যবস্থা আস্থার সংকট বনাম রাজনৈতিক বিতর্ক। আমাদের সাথে দুজন অতিথি কথা বলছিলেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটি, কথা বলছিলেন পিতা আনিম আহমেদ, সিনিয়র সাংবাদিক ও পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। শিক্ষা কখনোই রাজনৈতিক প্রতিযোগিতার মাঠ হওয়া উচিত নয়, এটি হওয়া উচিত জাতীয় ঐক্যের ক্ষেত্র। বিতর্ক থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষার্থী, শিক্ষা এবং জন আস্থা। কারণ এটি দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয় রাজনীতির স্লোগানে নয়, বরং শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাসে। আগামী দিনে দেখা হবে দর্শক নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।